আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, ভিডিও শুরুতে একটা কথা বলি, আমি আপনাদের কাছে খুবই লজ্জিত এবং খুবই লজ্জিত। এখন প্রশ্ন করবেন অবশ্যই, ভাই আপনি কেন লজ্জিত? লজ্জিত এই কারণে, আমি আমার মুখের কথা ইদানিংকালে রাখতে পারছি না। আমি আপনাদেরকে যে কথাগুলো বলি, যে ওয়াদাগুলো করছি বা যে প্রমিসগুলো আপনাদের কাছে রাখছি, সেগুলো আমি কেন যেন পালন করতে পারছি না। তার মানে একটাই কারণ দাঁড়ায় দর্শক, নিজের ব্যস্ততা, কর্মব্যস্ততা, প্রচুর কর্মব্যস্ততা, যার কারণে সময় দিতে না পারা। এই কারণে আমি আপনাদের কাছে যে প্রমিসগুলো করেছি সেগুলো ঠিকঠাক মতো পালন করতে পারছি না। কী সেই প্রমিস? সেটা হচ্ছে রেগুলার আপনাদেরকে মনোরঞ্জন করা, নতুন নতুন ভিডিও নিয়ে আসা এবং নতুন নতুন ইনফরমেশান দিয়ে আপনাদেরকে বা পুরো ইউটিউব জগৎকে মাতিয়ে রাখা। সেই জিনিসটা আমার পক্ষে এখন কেন যেন রেগুলারিটি মেনটেন করাটা পসিবল হচ্ছে না। তো যদি আমি বলেছিলাম মাঝখানে অনেক দিন গ্যাপ নেওয়ার পর যে ইনশাল্লাহ যে এখন থেকে আমি রেগুলার আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, কিন্তু তারপর আবার মাঝখানেই বেশ কয়েকটা দিন গ্যাপ গেল। তো আসলে কি দর্শক, যদি এই কাজটা আমার প্রফেশনাল কাজ হতো বা আমি এটাই আমার মেইন জায়গা হতো, যেমনটা তিশার ক্ষেত্রে দেখুন বা 8-10 জনের ক্ষেত্রে দেখুন, বা আমি নাম বললে অনেকের নাম বলতে পারবো, সেগুলো নামই বললাম, তারা কিন্তু খাক না খাক, খেয়ে না পরে আপনারা দেখবেন যারা রেগুলার বেসিসে ইউটিউবে ভিডিও দেয়, বুঝবেন এটাই তাদের আয় রুজির মেইন উৎস। যারা কোনো কিছু মানে না বলতে ধরুন ঈদ পার্বণ, নিজের কর্মব্যস্ততা সব কিছুকে উপেক্ষা করে যারা ভিডিওটাকে মেন প্রায়োরিটি দেয়, রেগুলার ভিডিও দেয়, বুঝবেন এইটাই তাদের মেইন পেশা, বা এটা দিয়ে তারা তাদের আয় রুজি কামাই করে। এরা ছাড়া তারা চলতে পারবে না। যেমন কিনা একজন চাকরিজীবী মানুষ, সে কিন্তু যতই তার লাইফে বাধা বিপত্তি আসুক না কেন, তাকে রেগুলার কিন্তু তার কর্মব্যস্ত জীবনে ফেরত যাওয়াই লাগবে, তাকে চাকরিতে যাওয়াই লাগবে, কারণ ওটা তার পেশা। সেখানে না গেলে তার সংসার জীবন চলবে না। ঠিক তেমন যারা দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কার লাইফ পুরো ইউটিউবময়, কে কোন মানুষটা ইউটিউব ছাড়া চলতে পারবে না, এটা বোঝার জাস্ট একটা ছোট্ট টোটকা আপনাদেরকে বলে দিই। যে কারো চ্যানেলে যাবেন, গিয়ে যখন দেখবেন একটা পার্সন বা একজন মানুষ যখন রেগুলার ভিডিও দিচ্ছে, কোনো গ্যাপ না নিয়ে, টানা খেয়ে না পড়ে, বুঝবেন এই মানুষটার লাইফে ইউটিউব ছাড়া কিছু নেই। সে যদি ইউটিউবে ভিডিও না দেয়, সে দুর্ভিক্ষে মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আপনাদেরকে একটা ছোটো জিনিস জানিয়ে দিলাম। তো যাই হোক, আমার লাইফ এটা এইটা আমার পেশা না। তো যার কারণে এখানে আমি কয়দিন ভিডিও দিলাম না দিলাম, এখানে আমার ইট ডাজেন্ট বিগ ডিল, আমার জন্য এটা কোনো বড় বিগ ডিল না বা কোনো ইস্যুও না। কারণ আমি সবসময় চেষ্টা করি, আমি যদি কোনো নতুন ইনফরমেশান পাই, ভালো কোনো ইনফরমেশান পাই, তখনই আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি। আর আমি খোঁজ করলে অবশ্যই ভালো ইনফরমেশান পাই, আমি জানি, কিন্তু দেখা যায় কর্মব্যস্ততার জন্য সেই খোঁজ যে করবো, সেই খোঁজ করার সময়টুকু দর্শক আমি পাই না আপনাদের জন্য। তো তারপরও চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও দিনের কিছু অংশ যেন আমি আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, একটা মহাব্যস্ত লাইফ থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে আমি আজকে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। চেষ্টা করব যেন রেগুলার ভিডিও দিতে পারি। এবার আমি আর আপনাদেরকে বলবো না যে দর্শক আমি ইনশাল্লাহ এখন থেকে সামনে রেগুলার ভিডিও দিব, কারণ আমি যতবার আপনাদেরকে কথা বলেছি 2 দিন দিয়ে আবারও কোথায় যেন আমি হারিয়ে গেছি। তো এই জন্য অনেকে মন খারাপ করেন, আমি দেখেছি আমাকে কমেন্ট সেকশনে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, অনেকে অনেক কমেন্ট করেছেন, মন খারাপ করেছেন যে ভাইয়া আপনি কথা রাখেন না, আপনি ভিডিও দেন না, আপনার ভিডিও ছাড়া কারো ভিডিও ভালো লাগে না। তো যারা আমাকে মিস করেছেন, যারা আমাকে খোঁজ করেছেন, বা যারা আমার ভিডিও অপেক্ষা করেন, আমি তাদের জন্যই ভিডিও বানাই এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো দর্শক। আপনাদেরকে কীভাবে থ্যাঙ্কস বলবো বা কীভাবে ধন্যবাদ জানাবো সেটা আমার জানা নেই, কিন্তু হ্যাঁ, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আপনারা আছেন বলে আমি আছি। যদি আপনারা না থাকতেন আমিও থাকতাম না, কারণ আমি ভিডিও দিলাম যদি আপনারা না দেখতেন, আমি তাহলে কার জন্য ভিডিও দিব? আমি কিন্তু আমার সেই ভিডিও দেওয়ার যে ইন্সপিরেশন বা যে একটা ইচ্ছা, সেটা কিন্তু আমার থাকতো না। তো এই কারণে বলি যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, এবং আপনাদেরকে আমি থ্যাঙ্কস দিয়ে কখনোই ছোটো করবো না। আপনারা আমার কাছে থ্যাঙ্কসের চাইতে অনেক কিছু, থ্যাঙ্কস একটা ছোটো শব্দ মাত্র। তো যাই হোক দর্শক, এই কারণে এবার আর ওয়াদা করছি না বা এবার আর প্রমিস বলছি না, বাট হ্যাঁ, এবার একটা এবার চেষ্টা করব বা চেষ্টা চালিয়ে যাব যেন শত ব্যস্ততার মাঝেও দিনে 15-20 মিনিট বা 25 মিনিট যেন আমি আপনাদেরকে দিতে পারি। অ্যাটলিস্ট এতটুকু সময় আমি আপনাদের জন্য সবসময় রাখার চেষ্টা করব। তো দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের কাছে সব সময় থাকতে পারি, আপনাদের মাঝে বিচরণ করতে পারি। তো দর্শক, বিরক্ত হবেন না বা রাগ করবেন না যে এতগুলো কথা শুরু দিয়ে বললাম। আমার ভিডিওর যে মেইন কন্টেন্ট থাকে তার বাইরে আমি এই কটা মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, যে 3-4 মিনিট আমি আপনাদের নষ্ট করলাম। হ্যাঁ, আমি জানি যারা ভালোবাসেন তারা মন খারাপ করবেন না, বাট যারা নতুন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এতগুলো সময় আপনাদের নষ্ট করার জন্য। তো যাই হোক দর্শক, ভিডিওর মেন কথাতে চলে আসি যে আমার আসলে আজকের ভিডিওটা কী নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা তিশাকে নিয়ে
এবং আমার আজকের ভিডিওটা তানজিলাকে নিয়ে। পাশাপাশি মিম আর বাবু ফ্রি থাকছে, বলেন একটা কিনলে আরেকটা ফ্রি, ঠিক সেরকম আমার আজকের ভিডিওতে আপনারা একটার সাথে আরেকটা ফ্রি পাবেন। দেখতে এসেছেন তিশা এবং তানজিলার ভিডিও, বাট পাশাপাশি মিম আর বাবুটাও আপনারা ফ্রি পাচ্ছেন। দর্শক, কথা হচ্ছে আমি আজকে আপনাদেরকে তিশা এবং তানজিলাকে নিয়ে কী বলবো। প্রথমত দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে, আপনারা জানেন মে মাসের দ্বিতীয় রোববার ওয়ার্ল্ড ওয়াইড বা বলা যায় মোস্টলি ইউএস ভিত্তিক ওয়ার্ল্ড মাদার্স ডে এই দিনটাকে পালন করা হয়। আমি ভিডিওর ভিতরে এক্সপ্লেন করব ডিটেলস। তো তিশা এই পাশ্চাত্য কালচারকে নিজের ভিতর রপ্ত করে দুইটা লাইন বলেছে যে তার সন্তান নাকি 2024 সালে হারিয়ে গেছে, তার এক সন্তান, এবং দ্বিতীয়ত তার সন্তান তানজিলা মাদার্স ডেতে তাকে কোনো উইশ করেনি, তাকে স্মরণ রাখেনি। আমি তাজ্জব হয়ে গেছি তিশা যখন বলেছে 2024 সালে সে একটা সন্তান হারিয়েছে। সন্তান হারানো মানে কি দর্শক? সে সন্তান মরে যাওয়া। তার মানে তিশার কাছে তানজিলা মারা গেছে। এটা কতটা 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 জঘন্য একটা কথা সেটা একটা সাধারণ মানুষই জানে। এই কথাটা শুনতে যতটা খারাপ শোনায়, একটা সন্তান যখন দেখবে তার মা তাকে এই কথা বলছে, সেই সন্তানের মনে কেমন লাগবে সেটা সে সন্তানই খেলে বুঝতে পারবে, অনুভব করতে পারবে, যদি সেই সন্তানের মনে তার মার প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে। তো আমার ভিডিওর ভিতরে আজকে তিশার মনের ভেতরে তানজিলাকে নিয়ে যে বিষ বা যে ক্ষোভ বা যে চাওয়া, যার কারণে তিশা তানজিলাকে জীবিত থাকা সত্ত্বেও মেরে ফেলেছে, যে তার লাইফে তানজিলা বলতে কেউ নেই, সে তানজিলাকে জীবিত থাকা সত্ত্বেও বলেছে তার লাইফে তানজিলা মারা গেছে, সেই কথাটার এক্সপ্লেন আমি দিব কেন তিশা কথাটা বলেছে, তার মনের অনুভূতিটা কী। কারণ সে কিন্তু সব কিছু মিথ্যা বলে। তো আসল ঘটনা আমি খুলে বলবো, আর তানজিলার কথাগুলো আমি ক্লিয়ার করবো যে সে আসলে কেন এগুলো করছে। পাশাপাশি বাবু এবং মিম তাদের কথা কিন্তু দর্শক আমি কোনো ভিডিওতে বলে 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 শেষ করতে পারছি না। যদিও আপনারা অনেক জায়গা থেকে অনেক কথা শুনেছেন, বাট মোস্ট অথরাইজ বা সবচেয়ে বেশি যে সত্য কথা সেগুলো শোনার জন্য কিন্তু আপনাদেরকে সব সময় আমার সামনেই থাকা লাগে। তো যাই হোক, বাবু আর মিমকে নিয়ে কিছু ইনফরমেশান থাকছে, সেটা আমি একটু সাসপেন্স রাখছি, সেটা আমি আগেই বলছি না, সেটা আপনারা যখন ভিডিও দেখবেন বা আমি মিম আর বাবুর কথাটা ভিডিও শেষ অংশে বলবো তখন জানতে পারবেন। কারণ সব কিছু শুরুতে বলে দিলে কিন্তু মজাটা একটু নষ্ট হবেই। তো যাক দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলআইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে আমি আরেকবার ক্ষমা প্রার্থী, কারণ আমার কিন্তু আজকে ভিডিওটা শুরু করতে দেরি হয়েছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শক আমার এই সময় নষ্ট করাটুকু দেখবেন, কারণ আমি শুরুতে কিছু সময় আমার নিজের জন্য আপনাদের কাছে চেয়ে নিয়েছি। তো যাই হোক দর্শক, আমি তিশা এবং তানজিলার ঘটনাতে একদম ডিরেক্টলি চলে যাচ্ছি। আমি কোনো আজেবাজে কথা এখন আর বলবো না। দর্শক, আপনারা যারা জানেন না, একটু জানার জন্য থাকে না সাধারণ জ্ঞান বা একটু জানার আগ্রহ যাতে থাকে, তাদের জন্য দুটো লাইন বলি। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ওয়ার্ল্ড মাদার্স ডে পালন করা হয়। এই উৎসবটা কিন্তু দর্শক ইউএস ভিত্তিক বলতে বোঝাচ্ছি দর্শক মানে যুক্তরাষ্ট্র, যেটাকে আপনারা আমেরিকা হিসেবে চিনেন। তো আমেরিকাতে সর্বপ্রথম এই উৎসবটাকে লালন পালন করা হচ্ছে, এবং সেটা সে 1914 সাল থেকে শুরু হয়ে আসছে। আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল উইলসন, আপনারা অনেকেই চিনেন তার নামটা, একদম খুবই বিখ্যাত একজন প্রেসিডেন্ট উইলসন। তো তিনি কিন্তু এই যে ওয়ার্ল্ড মাদার্স ডে সেটার মানে প্রচলন করেছিলেন, এবং সেটা কার মায়ের ক্ষেত্রে প্রচলন করেছেন, সেখানে একজন ছিল অ্যানা, তার মা মারা গিয়েছিল এরকম একটা সময়। তো এরপর থেকে উইলসন 1914 সাল থেকে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববারকে ওয়ার্ল্ড মাদার্স ডে হিসেবে পালন করে আসছে, এবং সেটা শুধুমাত্র ইউএসএ না, প্রথমে এটা ইউএস কেন্দ্রিক থাকলেও পরবর্তীতে সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড চালু হয়ে যায়, পুরো বিশ্বভিত্তিক সেটা চালু হয়েছে। এখন এই কথাটুকু আমি কেন বললাম, আমার ভিডিওর সাথে কি কোনোভাবে লিঙ্কড বা কোনোভাবে জড়িত এই কথাগুলো? অবশ্যই জড়িত। কেন আমি এই কথাগুলো বলেছি দর্শক, আপনারা যদি ওয়ার্ল্ড মাদার্স ডে সেটার প্রেক্ষাপট না জানেন, সেটা তাৎপর্য না জানেন, বা এটা কোন দেশ থেকে প্রচলিত হয়েছে এটা না জানেন, তাহলে আমার কোনো কথাগুলি আপনারা বুঝবেন না, বা আমি কেন এটাকে এক্সপ্লেন করতে চাচ্ছি। আমি একটা কথা বলেছি, এই উৎসবটা বা এটাকে উৎসব বলা যায় না, এই দিবসটা কোন দেশ থেকে শুরু হয়েছে? এই দিবসটা শুরু হয়েছে ইউএসএ থেকে, মানে আমেরিকা থেকে। আমেরিকাকে আমরা এক নামে বলতে পারি পাশ্চাত্য দেশ, কারণ বাংলাদেশের পশ্চিমের যতগুলো দেশ আছে সেগুলোকে কি আমরা পাশ্চাত্য যে দেশ সেগুলো হিসেবে আমরা চিনে থাকি।
তো আমেরিকা কিন্তু পাশ্চাত্য দেশ, এবং এই দেশে যে কালচার থাকে, এই দেশের কালচারকে কিন্তু আমরা পাশ্চাত্য কালচার বলতে পারি, বা ওয়েস্টার্ন কালচার, যেটাকে আমরা শর্টকাটে বলে থাকি ওয়েস্টার্ন কালচার। তো এখন কথা হচ্ছে, যেহেতু এই দিবসটা আমেরিকা থেকে প্রচলিত হয়েছে বা আমেরিকাতে সর্বপ্রথম পালন করা হচ্ছে, তার মানে কিন্তু এই দিবসটা যদি আমরা আমাদের দেশও পালন করি, বলতে হবে এর একটা পাশ্চাত্য কালচারকে আমরা আমাদের ভিতরে ধারণ করেছি। যদি আপনারা এখানে কিছু মানুষ এখানে আমাকে অবজেকশন দিতে পারেন যে ভাই এই দিবসটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রচলন, তার মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ডে, তো সেটা কিন্তু আপনি পাশ্চাত্য কালচার বললেও বলতে পারবেন না। যেমন আমাদের দেশে কিন্তু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে 21শে ফেব্রুয়ারিকে আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে লালন পালন করছি, তো সেই জিনিসটাও কিন্তু এখন মানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড পালন করছি, তো এটাকে তো এভাবে বলা যাবে না। তো অবজেকশন করলেও করতে পারেন, কিন্তু আমি এর জন্য প্রেক্ষাপটটা বলেছি, এখন বর্তমানে মাদার্স ডে সেটা ওয়ার্ল্ড ওয়াইড পালন হলেও এটা কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছে আমেরিকাতে, মানে ইনডিরেক্টলি কিন্তু এটা একটা পাশ্চাত্য দিবস, মানে পাশ্চাত্য দেশ থেকে শুরু হয়েছে। কেন আমি বারবার এই পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচারকে ইনসিস্ট করে বলছি, জোর দিয়ে বলছি কেন? কারণ দর্শক, আমরা কিন্তু সর্বোপরি বাঙালি, বাঙালির চাইতেও আমরা জানি আমাদের দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তার মানে আমি এখানে বুঝাচ্ছি যে আমাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, আমাদের বাংলাদেশে যদি 17 কোটি মানুষ থাকে, তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আমরা মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের, মানে আমরা ম্যাক্সিমামই মুসলমান। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু ইসলামের একটা প্রভাব সবসময় বিদ্যমান থাকবে। তার মানে আমরা কিন্তু সবসময় চেষ্টা করব ইসলামিক যে কালচারগুলো আছে, বা সৌদি আরব কেন্দ্রিক, বা আমাদের যে মুসলমানদের জন্য যে জিনিসগুলো করা উচিত, আমাদের কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমাদের হাদিস আমাদেরকে বলে দিয়েছে, আমরা কিন্তু সেই দিকে চলার চেষ্টা করবো, এটি আমাদের উচিত, তাই না? যেহেতু আমাদের সংবিধানেই রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মানে এর উপর কিন্তু আর কোনো কথা না। যেহেতু আমাদের সংবিধানেই রাষ্ট্রধর্ম ইসলাম, তার মানে কিন্তু মানে এর উপর আমরা কিছু বলতে পারবো না যে না আমরা আমাদের মানে আমরা বাঙালি সবার আগে সত্য, যে আমরা হচ্ছে গিয়ে মানে ইসলাম ধর্মকে আপনারা যে একদম নগণ্য করে দেবেন, আমরা কিন্তু সম্ভব না। কারণ আমাদের কনস্টিটিউশন, মানে আমাদের যে সংবিধান, সেখানে কিন্তু রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মানে আমি এই কথাগুলো বলার, বা এই ধরনের কথাগুলো বলার আমি একটা প্রভাব আমি বলছি আমার ভিডিওতে, সেটা হচ্ছে আমি একটা জায়গাতে আজকে জোর দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ধর্মে কিন্তু কোনো জায়গাতে কোনো দিন বলেনি, আমাদের কোরআন কোনো জায়গায় কোনো দিন বলেনি, আমাদের হাদিসে কোনো জায়গায় কোনো দিন বলা হয়নি যে তোমরা প্রতি বছর রবিবার, মানে মে মাসের দ্বিতীয় রবিবার তোমরা ওয়ার্ল্ড মাদার্স ডে পালন করো, বা তোমরা প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মা দিবস পালন করো। আমাদের কোরআনে কোনোদিন এটা বলা হয়নি, কোনোদিন বলা হয়নি, ঠিক আছে? তো সেই হিসেবে দর্শক, আমাদের উচিত না এই পাশ্চাত্য কালচারগুলোকে লালন করা, পালন করা, বা এগুলো যদি আমরা লালন পালন না করি, এটা নিয়ে কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। কারণ কি? কারণ দেখবেন দর্শক, অনেক মুসলমান আছি আমরা, আমাদের মধ্যেই দেখবেন আপনার পাশে পাশে কালকে কারো জন্মদিন, কেক কাটছে, হ্যাপি বার্থডে করছে, হ্যাপি বার্থডে টু ইউ করছে, বহুত কিছু করছে, মানে কল্পনার বাহিরে। আবার দেখবেন আরেকটা পরিবার পাশে মুসলমান, তার কোন দিন জন্মদিন গেল, কোন দিন কী হলো, তার কোনো হুঁশ ঠিকানাই নেই। তো এর মানে কি এটা যে যারা বার্থডে পালন করেনি তারা ভুল করেছে, বা যারা পালন করছে তারা ঠিক করছে, এমন কিছুই না। এটা হচ্ছে দর্শক যার যার ব্যক্তিগত বিষয়, যে তারা কীভাবে নিচ্ছে। আমাদের ইসলাম প্রথমত এই জন্মদিন লালন পালন করাকে স্বীকৃতি দেয়নি। তো তার মানে আমরা যদি এটাকে পাশ্চাত্য কালচারগুলোকে নিজেদের ভিতরে রপ্ত করে ভাবি যে না এটা করা উচিত, আমাদের পাশ্চাত্য দেশগুলোতে হচ্ছে, আমরা কেন করবো না, তার মানে এটা কিন্তু আপনি একটা মানে অন্য কালচারের প্রতি প্রভাবিত হয়ে আপনি নিজের ভিতরে কাজগুলো করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু যেটা হবে, আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন, কারণ ইসলাম আপনাকে এই কথাগুলো শিখিয়ে দেয়নি। তো এর মানে এটা বোঝাচ্ছি আমি দর্শক, আমাদের উচিত সর্বপ্রথম ইসলামকে অনুসরণ করা। ইসলাম আমাদেরকে কি বলে, ইসলাম কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য অনেক নিয়মকানুন শিখিয়ে দিত। আমরা যদি ইসলামকে আমাদের ভিতরে লালন করি ঠিকমতো, আমাদের কোরআন আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে, আমাদের হাদিস আমাদেরকে যা শিখিয়েছে, আমরা যদি সেইভাবে আমাদের জীবনকে চালনা করি, আমরা কিন্তু অনেক ভালো থাকবো, আমাদের উন্নতি হবে, আমাদের সব কিছুতে মানে মানে রহমত বরকত সব কিছু থাকবে। তো এই এতগুলো কথা বলার কারণ একটাই, তিশা অনেক কিছু এক্সপেক্ট করে ফেলেছিল এই ওয়ার্ল্ড মাদার্স ডে নিয়ে। প্রথমত আমি বলবো, আপনি তো ওয়ার্ল্ড মাদার্স ডে কি এটাই জানেন না। আপনি কি এটা জানেন? আমি তিশাকে বলছি যে ওয়ার্ল্ড মাদার্স ডে কি। সে কিন্তু বলবে হ্যাঁ জানি, আন্তর্জাতিক মা দিবস। সে খেলে এতটুকুই জানে। কীভাবে জানেন? আমার দ্বিতীয় প্রশ্ন। তিশা বলবে কেন, আমি তো ফেসবুকিং করি, আমি তো ফেসবুক চালিয়ে জেনেছি। সে কিন্তু এটাই বলবে দর্শক, আমি আপনাদেরকে একদম চোখ বন্ধ করে এখানে গ্যারান্টি দিয়ে বলছি, তিশা এটাও জানে না কোন দিন মা দিবস। তিশা এটাও বলতে পারবে না কোন দিন মা দিবস।
সে জাস্ট দেখেছে হয়তো বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন ইউটিউব চালাতে চালাতে যে একজন আরেকজনের মা নিয়ে গল্প লিখছে, মাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে, এর জন্য তার মনে একটা আবেগ অনুভূতি জাগ্রত হয়েছে, আমাকে কেন আমার সন্তান মা দিবসে কি উইশ করছে না। মানে তিশা এক্সপেকটেশনই বসেছিল তানজিলা থেকে উইশ করবে। কিন্তু আরও মজার ঘটনা জানেন কি দর্শক, আমি আপনাদেরকে আরও মজার ঘটনা বলি। তিশার ফেসবুকে অনেক ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন দেশান্তর থেকে, যারা তার ভিডিও দেখে তারা তার সাথে কিন্তু অ্যাটাচড। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে, তিশা কিন্তু, আমি এখন যখন ভিডিওটা আপনাদের জন্য মেক করছি, তিশা কিন্তু তার এই ভিডিওটা, যে ভিডিওতে সে মা দিবস নিয়ে কথা বলেছে, সেটা একদিন আগের, মানে শনিবারের ভিডিও, প্রায় এখন দেখাচ্ছে 21 ঘন্টা আগে। তার মানে তিশা প্রায় এই ভিডিওটা দিয়েছিল কিন্তু গতকাল অ্যারাউন্ড ধরুন 6টা-7টার দিকে এরকম সময় সে ভিডিওটা দিয়েছিল। তার মানে তিশা শনিবার সন্ধ্যা 6টা-7টার দিকে ভিডিও দিয়ে বলছে মা দিবসে আমার মেয়ে আমাকে উইশ করলো না। ভাই, মা দিবস কবে আপনি এটা জানেন? মা দিবস তো এখন আসলোই না। এমনও তো হতে পারে আপনি সন্ধ্যা 6টার দিকে বললেন তানজিল আমাকে উইশ করেনি, কিন্তু তানজিল আপনাকে রাত 12টার দিকে উইশ করেছে। কারণ মা দিবস তো গতকালকে ছিল না, মা দিবস ছিল আজকে। আজকে 12ই মে হচ্ছে ওয়ার্ল্ড মাদার্স ডে, কারণ আজকে হচ্ছে কি মে মাসের সেকেন্ড সানডে, মানে প্রতি বছর দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে পালন করা হয়। এখন তিশা ভাবতে পারে মানে গত বছর তো একদিন মা দিবস হয়েছে, আজকে তো সেম দিনে মা দিবস হবে। আসলে ওই যে বললাম, মূর্খতার পরিচয় সবসময় মূর্খরাই দিবে। তিশা জানেই না যে মা দিবস কবে পালিত হয়। মা দিবস আসলে প্রতি বছর দ্বিতীয় রবিবার পালন করা হয়। এর মানে হচ্ছে, যদি আজকে যেমন এই বছর যদি 12ই তারিখে মা দিবস পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আগামী বছর যে 12 তারিখই পালন করা হবে এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? কারণ আগামী বছর মে মাসের দ্বিতীয় রবিবার 12 তারিখ হবে নাকি 8 তারিখ হবে না 10 তারিখ হবে, সেটা ক্যালেন্ডার দেখলেই বোঝা যাবে। তো তিশা হয়তো গত বছরের সাথে এবছর মিলিয়ে ফেলেছে। ওই যে বললাম, মূর্খতার পরিচয়। তিশা গতকালকে সন্ধ্যা 6টার দিকে অ্যাডভান্স সে বলে দিয়েছে মা দিবসে তার মেয়ে তাকে মনে করেনি। কি ভাই, আপনি গতকালকে সন্ধ্যা 6টার দিকে কীভাবে বুঝলেন যে 12 তারিখে আপনার মেয়ে আপনাকে ফোন দিবে না বা মা দিবসে আপনাকে উইশ করবে না? আপনি কি বলতে পারবেন রাত 12টার দিকে তানজিল আপনাকে উইশ করেছে কি না? বলতে পারবেন না কিন্তু, কারণ মা দিবস তো গতকালকে 11 তারিখ ছিল, গতকালকে না। মা দিবস আজকে 12 তারিখ। দর্শক, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তিশা 11 তারিখ সন্ধ্যা 6টার দিকে ভিডিও দিয়ে বলেছে তানজিলা থেকে মা দিবসে উইশ করেনি, কিন্তু মা দিবস তো 11 তারিখ না, মা দিবস 12 তারিখ আজকে। তাহলে তাহলে আমার কথা হচ্ছে, তিশা একদিন আগেই কিভাবে অ্যাডভান্স বলে দিল তানজিলা থেকে উইশ করেনি? তার মানে এখান থেকে দুইটা কথা বোঝা যায়, তিশা জানেই না মা দিবস কবে, এটা একটা তার মূর্খের পরিচয় প্রমাণ হয়ে গেল। এবং দ্বিতীয়ত, তিশা তানজিলার প্রতি এতটা অবসেস, মানে মানে সে এতটা পজিটিভ, মানে তানজিলা যে সে যে তার শ্বশুরবাড়িতে একটু ভালো মতো সংসার করছে, সে যে সাকিবের সাথে ঘোরাঘুরি করছে বা সে একটু ভালো আছে, এটা তিশা কোনোভাবে সহ্য করতে পারছে না, কোনোভাবেই তিশা এটাকে মেনে নিতে পারছে না। তিশার জায়গা থেকে তিশা এতটা তানজিলা কিন্তু পজিটিভ। তো ঘটনা কি দর্শক, তিশা কেন তানজিলাকে নিয়ে কথা বলছে? সে তার থাম্বনেলে একটা কথা লিখেছে, 2024 সালে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, মানে আমি আমার এক সন্তানকে হারিয়ে ফেলেছি। তিশা তো অবশ্যই তাবিয়া তানের কথা বলবে না, কারণ তারা তার সাথেই থাকে। তাহলে হারিয়েছে কাকে? হারিয়েছে তানজিলাকে। একটা মা যখন একটা লাইন লিখবে আমি আমার একটা সন্তানকে হারিয়েছি, এটা মানে কিন্তু একটা জিনিসই বোঝায় যে ওই মা বলছে তার সন্তানটা মারা গেছে। তার মানে তিশার চোখে কিন্তু তানজিল এখন বর্তমানে মৃত। তিশার মনে তানজিলাকে নিয়ে কতটা ঘৃণা না থাকলে তিশা ওয়ার্ল্ড ওয়াইড, মানে সবাই দেখছে তার ভিডিও, সে থাম্বনেলের মধ্যে লিখতে পারে তার সন্তান একটা সে হারিয়ে ফেলেছে, মানে তার সন্তান তার কাছে মারা গেছে। তানজিলাকে সে জীবিত থাকবো সে মেরে ফেলেছে। কেন ভাই? তানজিলার প্রতি তিশার এতটা ক্ষোভ কেন, ক্ষিপ্ততা কেন, ঘৃণা কেন? আসল কথা কি দর্শক, তিশা সবসময় চেয়েছিল কুটনামি করতে, একটা সঙ্গ পেতে। তানজিলা যখন তিশার সাথে থাকতো দেখবেন তানজিলা কিন্তু সবসময় তিশার সাথে পুটুর 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 করতেই থাকতো। এখন এই পুটুর পুটুরের সঙ্গীটা তো এখন তিশা পাচ্ছে না, কারণ তানজিলা তার মতো করে শ্বশুরবাড়িতে নিজেকে গুছিয়ে নিয়েছে, সে সাকিবের সাথে সংসার করছে। তো তিশা চায় তানজিলা বিয়ে করেছে ভালো কথা, বিয়ে দিয়েছে ভালো কথা, বা তানজিলা কেন শ্বশুরবাড়িতে যাবে? তানজিলার উচিত এখন তিশার সাথে থাকা, তিশাকে সঙ্গ দেওয়া। কিন্তু ভাই, আপনার সাথে সে কেন সঙ্গ দিবে? সে তো বিয়ে করেছে, তার একটা আলাদা শ্বশুরবাড়ি আছে। সে কি এখন আপনার ঘরে পড়ে থাকবে? আপনাকে পাহারা দিবে কেন? এই এক্সপেকটেশনটা আপনি কেন তানজিলার কাছ থেকে রাখছেন? সে তো এখন আরেকজনের স্ত্রী, বিবাহিত স্ত্রী। তো তিশা তার এই চাওয়ার জন্য সে নিজে এখন খারাপ আছে দর্শক।
কারণ তিশা যখনই ভাবছে তানজিলা তার সাথে নেই, তার দিকে খেয়াল রাখে না, তার সাথে কম কথা বলে বা তার বাসাতে সে বেশি দিন থাকে না, তখনই তিশা মনে একটা জেলাসি কাজ করে যে কেন আমার মেয়ে আমার সাথে থাকে না, আমি এতদিন তাকে খাওয়ালাম পড়ালাম, আমার মেয়ে এখন আমার সাথে নেই, আরেকজনের বাড়িতে সংসার করছে, আরেকজনের মাকে সে মা বলে ডাকছে, আরেকজনের বাবাকে সে বাবা বলে ডাকছে, সে আরেকজনের ছেলের সাথে রাত্রি যাপন করছে। এইটা তিশা এখন কোনোভাবে মেনে নিতে পারছে না। মানে তিশার জায়গা থেকে এটা এখন একটা জেলাসির পর্যায়ে চলে গেছে। ঠিক যেমনটা একটা এরকম হয় যে একটা সতীনের ক্ষেত্রে হয়, বা এরকম হয় যে একটা ধরুন আপনি প্রিভিয়াস কাউকে ভালোবাসতেন, আপনার এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, এখন আপনি নতুন কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে আছেন, আপনার পুরনোজন আপনাকে ভালো দেখে সে জেলাসি করছে, হিংসা করছে। তিশার মধ্যে এখন সেই অনুভূতিটাই কাজ করছে। আমি হয়তো বুঝাতে পারছি দর্শক জিনিসগুলো, কারণ আমি একদম সহজ সাবলীল ভাষায় কথাগুলো বলছি। তো যেটা হচ্ছে দর্শক, তিশা এখন বর্তমানে তানজিলাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মানে ক্ষিপ্ত হওয়ার কারণ একটাই, তিশা চেয়েছিল তানজিলাকে বিয়ে দিয়েছে, তানজিলা বিয়ের পরে তার বাসায় তার সাথে থাকবে, মানে একরকম ঘর জামাইয়ের মতো থাকবে সাকিবকে নিয়ে। বাট সাকিব তো তার বাসা থাকে না। প্রথমত দর্শক, তিশা সাকিবকে কোনো মূল্যায়নই দেয় না, 2 টাকার মূল্য দেয় না। সাকিব বাসাতে আসলে ঠিকমতো আপ্যায়ন করে না, তাকে সম্মান দেয় না। তিশাদের পরিবারের কোনো সিঙ্গেল পার্সন সাকিবকে মানে রেসপেক্টই করে না। যদিও আমি বলবো সাকিবকে রেসপেক্ট দেওয়ার মতো কিছুই নেই, কিছুই করে না, বেকার ছেলে, খায় দায় ঘুমায় এবং বইয়ের কোম্পানিতে চাকরি করে। এরকম জামাইকে মানুষ সম্মানের থেকে অসম্মানই বেশি দিবে, ধিক্কারই বেশি দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও যেহেতু তানজিলার জামাই সাকিব, তো যখন সাকিব তার শ্বশুরবাড়িতে যাবে ন্যূনতম একটু সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, আপনারা জানেন যে সাকিব অকর্মার ঢেকি, কিছুই পারে না, কিছুই জানে না, তাকে সম্মান দেওয়ার কিছুই নেই, কিন্তু তারপরও আপনাদের উচিত, যেহেতু এটা আমাদের মেয়ের জামাই, সে কিছুই না করুক, সে রিক্সাওয়ালাই হোক, কোনো সমস্যা নেই, তারপর আপনাদের উচিত তাকে সম্মান দেওয়া। কারণ প্রত্যেকটা জামাই মানুষই চায় শ্বশুরবাড়ি থেকে সম্মানটুকু পেতে, একটা ন্যূনতম রেসপেক্ট পেতে। আর এটা যখন কোনো পুরুষ মানুষ না পায়, তার ভেতরে একটা কিন্তু খারাপ লাগা কাজ করে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, সে যতই ভালো কাজ করুক বা সে যতই খারাপ কাজ করুক, সবসময় প্রত্যেকটা মানুষ সম্মান পেতে পছন্দ করে। আবার একটা বউ কিন্তু সবসময় চাবে তার হাজব্যান্ডকে সবাই সম্মান দিক। তো তানজিলা যখন দেখবে যে তার বাবার বাড়িতে সাকিবের কোনো সম্মান নেই বা কেউ সাকিবকে মূল্যায়ন করছে না, তখন তানজিলারও মন খারাপ হবে আর সাকিবের মন খারাপ হবে। আর এতে করে তানজিলা যে আপনাদের কাছ থেকে দূরে সরে আসবে, এটাই স্বাভাবিক, এটাই আপনাদের মেনে নেওয়া উচিত, এটাই মেনে নেওয়া উচিত। কারণ প্রথমত আপনি চান তানজিলা আপনার সাথে থাকুক, আপনাকে বারবার লুতুপুতু করুক, আপনাকে মা মা বলে ডাকুক, আপনাকে মাথা তুলে বসাক, এটা আপনি চান। আবার পরক্ষণে তানজিলা কিসে ভালো থাকবে এটা আপনি পালন করবেন না। তানজিলাকে খুশি করার জন্য আপনার উচিত সাকিবকে ভালো রাখা, সাকিবকে সম্মান দেওয়া, সাকিবকে ঠিকঠাক মতো আপ্যায়ন করা। আপনি আবার সেটাও করতে চান না, তাহলে আপনি এটা কেন তানজিলার কাছ থেকে এক্সপেক্ট করেন যে তানজিলা আপনার কাছে বসে থাকবে? সে তো কোনোদিনই বসে থাকবে না, সে আপনাকে একটা সময় অবশ্যই লাথি মেরে ফেলে চলে আসবে। কারণ যখন তানজিলা এখন দেখবে বিয়ের পর কিন্তু একটা মেয়ের জন্য সবচেয়ে প্রধান মানুষ হয় তার হাজব্যান্ড। তো ওই হাজব্যান্ডকে যখন কোনো মানুষ অপমান করবে, ওই বউ কিন্তু কোনোদিন সহ্য করবে না, সেটা যেই হোক না কেন, এটা আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আপনি কি করছেন, আপনি তানজিলার সব থেকে আবেগের যে জায়গা সাকিব, তাকে আপনি ডিসরেসপেক্ট করছেন, মানে তাকে সম্মান দিচ্ছেন, অসম্মান করছেন। তো তানজিলা অবশ্যই এখন আর দেখবে না সে আপনি তার মা হন না কি হন, সে দেখবে তার স্বামীর সম্মানটাই, কারণ সে এখন বিয়ে করেছে। একটা মেয়ে কিন্তু তার জীবনে 20 বছরের মতো এবারে যে কাটায় তার মার কাছে, বাকি সারা জীবনটা কাটায় তার মানে স্বামীর সাথে। সো একটা মেয়ে কিন্তু সবসময় তার স্বামীর সম্মানটাই বেশি দেখবে। বাট এর মানে এটা নয় সে তার বাবা মাকেও ফেলে দিবে। প্রত্যেকটা সম্পর্ককে উচিত ব্যালেন্স করা। অ্যান্ড আপনাদের মধ্যে কোনো কিছু ব্যালেন্স করার তো কোনো ট্রাই আপনারা করেন না, বরং আপনারা সব সম্পর্কের সাথে সব সম্পর্কের একটা প্যাচ লাগাই দেন। আপনারা সম্পর্ককে মেনটেন করতে জানেন না। তো দোষ আপনাদের সবারই আছে। তো সবারই আছে কীরকম জানেন, আপনারা আসলে লিগাল কিছু চেতে জানেন না। যেমন তিশার কাছ থেকে একটা ইললিগাল চাওয়া হচ্ছে, তিশা চায় তানজিলা তার সাথে থাকুক, এটা কোনোদিনই সম্ভব না। কারণ তানজিলা বিয়ে করেছে অন্য কারো বউ, অন্য কারো ঘরে সে এখন সংসার করে। আবার তানজিলার উচিত সে এখন তার স্বামী কিনে যেভাবে করে পড়ে থাকে, আবার মার খোঁজ খবর নেয় না, সেটা তার উচিত না। আবার তিশার উচিত না যখন তানজিলা তার জামাই কিনে তার বাসাতে আসে সাকিবকে অসম্মান করা। তো আসলে কি দর্শক, তারা প্রত্যেকের দায়িত্বগুলোকে অবহেলা করে, যার কারণে তাদের ভেতরে এখন সম্পর্কগুলো এরকম খারাপ হয়ে গেছে। তো এখানে আপনি কাউকে কাউকে দোষ দিতে পারবেন না। না আপনারা বলতে পারবেন সব দোষ তিশার, আবার না আপনারা কাউকে বলতে পারবেন যে সব দোষ তানজিলার বা সাকিবের। আসলে তারা কোনো মানুষই জানে না কাকে কীভাবে সম্মান দিতে হয়, কোন সম্পর্ককে কীভাবে মেনটেন করতে হয়, এগুলো তাদের দোষ। সবচেয়ে বড় দোষ কি জানেন, তারা সবাই মূর্খ, তারা সবাই অশিক্ষিত, কোনো শিক্ষার আলো তাদের মধ্যে নেই, তারা কেউ লেখাপড়াও করেনি। এই কারণে তাদের মধ্যে এই অবস্থাগুলো হয়েছে। তারা প্রত্যেকটা মানুষ ইল্লিগাল চাওয়া চায় একে অপরের কাছ থেকে, দাবি দাওয়া করে, যার কারণে তারা নিজেরাই খারাপ থাকে। তো তিশার এই কথাটা দর্শক, যাই হোক তানজিলা যতই অন্যায় করুক না কেন, তিশার এই কথাটা সবচাইতে বড় জঘন্য ছিল যে
এই বছর সে তার একটা সন্তানকে হারিয়েছে, মানে সে কিন্তু জীবিত থাকা অবস্থায় তানজিলাকে মেরে ফেলেছে। একটা সন্তান, মানে তানজিলা যখন এই কথাটা দেখবে যে তার মা তাকে জীবিত থাকা অবস্থায় মেরে ফেলেছে, এটা কিন্তু তানজিলার জন্য অনেক অনেক খারাপ লাগার জায়গা থাকবে। যাই হোক দর্শক, এগুলো আমাদের মাথা ঘামানোর কিছু না, আমাদের দেখারও কিছু না। আমরা তো জাস্ট দর্শক, আমরা ভিউয়ার্স, আমরা দেখবো, অনেকে এটা দেখে ভালো মজা পাবে যে কীরকম মানুষ, বা একটা থাকে না যে বানর নাচে দেখে আমাদের মজা লাগে, সেরকম আমরা বিনোদন নিব। কিন্তু হ্যাঁ, কারো দুঃখে মানে কারো দুঃখ দেখে এখানে হাসার বা আনন্দ পাওয়ার কিছু নেই। কারণ এতদিন যা করেছে তারা একটা মজা পেতাম আমরা তাদের এই সমস্ত নোংরামি দেখে, বা তাদের এই সমস্ত ওই যে বানর নাচ দেখে। কিন্তু তিশা অ্যাটলাস্ট আজকে যে কাজটা করেছে, আমি মনে করি এটা তার একটু না অনেক বেশি সে লিমিট ক্রস করে ফেলেছে। কারণ তার এই একটা লাইন তানজিলার জীবনে অনেক বড় প্রভাব ফেলবে, যে আমার জীবন থেকে একটা সন্তান হারিয়ে গেছে, মানে তিশা তার সন্তানকে জীবিত অবস্থায় মেরে ফেলেছে। এটা আসলে তিশা এবার এক্সেস করেছে বলে এটা আমার ধরন, এটা আমার পয়েন্ট অফ ভিউ। এখন আপনারা এটাকে কীভাবে দেখবেন সেটা আপনাদের বিষয়, বাট আমার কাছে মনে হচ্ছে এটা তিশা এক্সেস করে ফেলেছে এবার। সব কিছু যেন তেন, বাট এটা আসলে তার জায়গা থেকে এটা অনেক বড় কিছু ছিল। তো যাই দর্শক, এটা ছিল তিশা তানজিলার বিষয়। তাদের মধ্যে যে ফাইটগুলো চলছে, কারণগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে দর্শক মিম আর বাবুর বিষয় হচ্ছে, বলেছি একটা কিনলে একটা ফ্রি। সো ফ্রি দুটা লাইন আপনারা বাবু আর মিম কিনে শুনে যান। বাবু আর মিম তাদের সম্পর্কটা এমন একটা প্রহসনে দাঁড়িয়েছে, তারা সব কিছু দর্শকের উপর চাপাচ্ছে। যেমন তিশা, সে বলেছে যে দর্শকের কথার প্রভাবে নাকি বাবু আর মানে মিম তারা বিয়ে করার বা তারা একত্রিত হওয়ার একটা ইন্সপিরেশন পেয়েছে। তারা নাকি কিছুই বুঝতো না, দর্শকরা নাকি বারবার বলেছে তোমাদের জুটি অনেক ভালো লাগে, তোমরা একত্র হয়ে যাও, তোমাদেরকে দেখতে ভালো লাগে, তোমরা অনেক নাইস কাপল, এরকম অনেক কথা বলার জন্য নাকি মিম আর বাবু ডিসাইড করেছে তারা তাদের একত্রে বিয়ে করবে, বিয়ে বসবে। সব কিছু তারা দর্শকের উপর চাপিয়ে দিচ্ছে। একইভাবে মিম গতকাল একটা মজার কথা বলেছে। কথাটা হচ্ছে, কথাটা না, কিন্তু তার মেন্টালিটি বলি, তার ইচ্ছা ছিল সে আসলে বাবুকে একটু রান্না করে খাওয়াবে, বাবুকে একটু আনন্দ দিবে তার রান্না দিয়ে, কারণ সে পারে খালি এক ফ্রাইড রাইস এটাই রান্না করতে পারে। তারপরেও সে চিন্তা করেছে সে একটু ভালো মন্দ খাবার খাবে বাবুকে। তো এখন এটা যদি খাওয়ায়, মানুষজন তো বকাঝকা করতে পারে, এমনি গালিগালাজের শেষ নেই। এজন্য সে কী করেছে জানেন, কি বুদ্ধি অ্যাপ্লাই করেছে? সে বাবুকে খাওয়াবে ঠিকই, কিন্তু সে দর্শকের উপর দোষটা চাপাবে। এখন বলতে পারেন ভাই, মিম বাবুকে খাওয়াবে, এটা আবার দর্শকের উপর দোষ চাপানোর কী আছে? তারা থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সবই করছে, সামান্য এখন খাওয়ানোতে দোষ ধরবে? হতেই পারে। তো মিম যে বুদ্ধি অ্যাপ্লাই করেছে, সে বাবুকে খাওয়াবে, এই জন্য সে কী করলো, সে আপনাদেরকে বলছে ভিডিও করে, আপনারা বলেছেন আমি নাকি বাবুর জন্য কোনো আলাদা স্পেশাল কিছু রান্না করে খাওয়াই না, আমি নাকি বাবুর জন্য কিছুই করি না, তার যত্ন কিছুই নেই না। এই জন্য চিন্তা করলাম আপনাদের কথার জন্য যে না, একটু বাবুকে কিছু খাওয়ানো উচিত, একটু কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াই। আপনারা এত রিকোয়েস্ট করছেন, এত অনুরোধ করছেন, তাহলে একটু খাওয়াই। দেখুন, মিম কিন্তু ঠিকই খাওয়াবে বাবুকে, কারণ এটা তার ইচ্ছা করছে, কিন্তু দোষটা কিভাবে করে আপনাদের উপর চাপিয়ে দিল। আপনারা নাকি বলছেন বাবুকে রান্না করে খাওয়াতে। আচ্ছা দেখান তো কোথায় দর্শকরা বলেছে, কোন দর্শক বলেছে? তারা কি করবে জানেন দর্শক, তারা নিজেরা তাদের নিজেদের ফেক আইডি দিয়ে কমেন্ট করে এগুলো স্ক্রিনশট দিয়ে বলবে এই যে দেখুন আপনারা কমেন্ট করেছেন, এগুলো একদমই ফেক কমেন্ট। আচ্ছা ধরলাম দর্শকরা বলেছে যে বাবুকে আপনি কেন ভালো মন্দ খাওয়ান না, খাওয়ান। ধরে নিলাম দর্শকরা বলেছেই, যদি এটা মিথ্যা কথা তাও আমরা ধরে নিলাম, আপনার কথাই বিশ্বাস করলাম যে দর্শকরা যা বলে আপনারা তাই করেন। দর্শকরা বলেছে আপনাদেরকে জুটি তৈরি করতে, আপনারা জুটি তৈরি করেছেন, আপনারা কাপল হয়ে গেছেন। দর্শকরা বলেছে বিয়ে করতে, আপনারা বিয়ে করছেন। দর্শকরা বলেছে আপনাকে বাবুকে রান্না করে খাওয়াতে, আপনি বাবুকে রান্না করে খাওয়াচ্ছেন। সবই দর্শকদের কথা মতো চলছে, ঠিক আছে? তাহলে কোন দর্শক আপনাকে বলেছে বাবুকে বিয়ে না করে আপনার দেহটা বাবুর কাছে দিয়ে দিতে? কোন দর্শক আপনাকে বলেছে বিয়ে না করে বাবুর সাথে একই রুমে রাত্রি যাপন করতে? কোন দর্শক বলেছে বাবুকে বিয়ে না করে বাবুর সাথে হানিমুন করতে? কোন দর্শক বলেছে? পারলে এই কমেন্টগুলো আপনি একটু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিবেন কোন দর্শক বলেছে। আমার একটু দেখার অনেক শখ, অনেক ইচ্ছা, শুধু আমার না, সমস্ত দর্শকের অনেক ইচ্ছা আছে এটা কোন দর্শক বলেছে। কারণ আপনারা তো সব কিছু দর্শকের কথা মতোই করেন, তাই না? তাহলে যেহেতু আপনি এখন বাবুকে বিয়ে না করে বাবুর সাথে রাত্রি যাপন করছেন, সমস্ত কাজই করছেন, তাহলে এটা তো দর্শকের কথার প্রভাবই করছেন। কোন দর্শক বলেছে এটা একটু দেখান। যদি দর্শকরা বলে না থাকে তাহলে আমার কথা, তাহলে আপনারা লিভ টুগেদার কেন করছেন, বাবুর সাথে রাত্রি যাপন কেন করছেন বিয়ে না করে? এত যদি দর্শকের কথা মতো সব কাজ করে থাকেন, দর্শক আমি কি কথাটা ভুল বললাম না ঠিক বললাম, এটা কমেন্টে জানিয়ে যাবেন। তো যাক দর্শক, মিমের কাছে এই প্রশ্নটা আমি আমার ভিডিও শেষ মুহূর্তে রাখতে চাই। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে।
দোয়া করবেন দর্শক, যেন আমি রেগুলার আপনাদের মাঝে বিচরণ করতে পারি, নতুন নতুন ভিডিও আনতে পারি। আর দর্শক, আবারও একটা কথা বলে শেষ করছি, আজকে শুরুতে কিছু কথা বলেছি যার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং দ্বিতীয়ত, আমি আর আজকে বা এবার আমি আর ওয়াদা করছি না যে রেগুলার আসবো, বাট হ্যাঁ, এবার থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।